আমি রিমি, বয়স এই তো ২২। আমাদের বাড়িটা যেমন আমরাও তেমন অল্প জায়গায় একসাথে গা ঘেঁষে থাকা, তবু ভেতরে অনেক ফাঁকা জায়গা রেখে দেওয়ার সম্পর্কের মানুষ। আমাদের বাড়িতে থাকি আমি, বাবা মা আর পাশের ঘরের বাসিন্দা আমার চাচা চাচি। চাচা আমার বাবার ছোট ভাই, চাকরি করেন ব্যাংকে। নিয়মের বাইরে কিছু তিনি বোঝেন না, না জীবনে না সংসারে। আর চাচি, ওনাকে নিয়ে বলতে গেলে আমার শব্দ কম পড়ে যায়। ওনার মুখে কখনো কোনো শব্দ বেশি শুনিনি, কিন্তু চোখে চোখে অনেক কথা লুকিয়ে থাকে, অনেক না বলা কথা। আমরা সবাই একসাথে থাকি ঠিকই, কিন্তু প্রত্যেকেই যেন এক একটা আলাদা পৃথিবী। বাবা সকালে অফিস যান, ফিরে টিভি দেখেন। মা রান্নাঘরে ব্যস্ত, আমি পড়া নিয়ে। আর চাচা চাচি, ওদের মাঝখানে কেমন একটা দূরত্ব, যেটা কেউ কখনো স্পষ্ট করে বলে না, না বলেই বোধহয় সবাই বুঝে গেছে। সেই রাতে প্রথমবারই নিস্তব্ধ হয়ে গেছে। আমি বিছানায় শুয়েছিলাম, জানালাটা আধা খোলা, হালকা শীতের হাওয়া বইছিল। আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ একটা শব্দ, না শব্দ না, কান্না। চোখ বন্ধ করে শুনতে চেষ্টা করলাম। হ্যাঁ, এক নারীর কান্না, খুব নিচু স্বরে, জেন চেপে রাখা, যেন কেউ চায় না কেউ শুনুক, তবুও শব্দ বেরিয়ে আসছে। আমি ধীরে বিছানা থেকে উঠলাম, দরজার কাছে এসে কান পেতে শুনি সেই কান্না। পাশের ঘর থেকে চাচা চাচির ঘর। আমি থমকে যাই, চাচি কাঁদছেন কেন? একটু পরে সব থেমে গেল। মনে হলো আমি ভুল শুনেছি। ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু মনোযোগ আর অন্যদিকে ফিরল না। সকালবেলা চাচিকে দেখি রান্নাঘরে, চুলে খোপা, কপালে ছোট্ট টিপ, মুখে হাসি, কিছু হয়নি এমন ভান। আমি সাহস করে কিছু বললাম না, শুধু লক্ষ্য করছিলাম। এরপর আবার ১ রাত, ২ রাত, ৩ রাত, টানা ৫ দিন। প্রতিবার ঠিক একই সময়, রাত ১টা থেকে ১২:৩০। চাচির কান্না যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর আমারও শোনা, অনুভব করা, কিন্তু কিছু না বলা। একদিন সকালে মা বললেন, তোর চাচি আজকাল খুব চুপচাপ, খেয়াল করেছিস? আমি হঠাৎ চমকে উঠলাম। মাও টের পেয়েছেন? হ্যাঁ, মানে একটু ক্লান্ত হয়তো বললাম নিজেকে সামলে, কিন্তু আমি জানতাম ক্লান্তি না, কিছু একটা আছে। চাচির চোখে লুকানো ক্লান্তি নয়, কান্নার ছাপ, ঠোঁটের কোণে না বলা দুঃখ। চাচার সঙ্গে কথা বলেন খুব কম, শুধু প্রয়োজনটুকু, যেন দুজন দুজনার ছায়া মাত্র, পাশাপাশি থেকে কোনো গল্পহীন সংসার বয়ে নিয়ে চলেছে। আরেক রাতে কান্নার মাঝখানে একটা ফিসফিস শব্দ শুনলাম। ভালোবাসা বলে কিছু নেই, চাচির গলা যেন নিজের মনেই বলছেন। আমার বুক ধক করে উঠল। ভালোবাসা নেই এত বছর? সংসার করে এমন একটা কথা কি এমন হলো? আর তখন থেকেই আমি ঠিক করলাম, এই কান্নার মানে আমি খুঁজব। আমি জানি না গল্পটা আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি এখন থামতে পারব না। আমি বলবো, এই গল্প আমার দেখা, আমার অনুভব করা এক চুপচাপ কান্নার রাতের গল্প। একটা পরিবারের ভেতরের ফাটল, যা শুধু নিস্তব্ধতা আর কান্নায় ধরা পড়ে। তখন থেকে আমার রাতগুলো বদলে গেছে। আগে রাত মানেই ছিল নির্ভতা, ঘুম, স্বপ্ন। এখন রাত মানেই কান্না, চেপে রাখা কান্না। কারো বুক ফাটে, না মুখ ফোটে, না সেই কান্না চাচি কাঁদেন। আমি শুনি শুধু। আমি না, আমি নিশ্চিত দেয়ালও শোনে, কিন্তু কেউ কিছু বলে না। আমার মাথায় শুধু ঘুরতে থাকে, চাচি কেন কাঁদেন? চাচা কি কিছু বলেন, নাকি বলেন না বলেই তো চাচি এমন করে নিজের ভেতরটাকে ভেঙে ফেলছেন? রাতের সেই কান্নার পরে পরের দিন সকালে আমি চাচিকে দেখি, সেই আগের মতো হাঁটছেন, ভাত রাঁধছেন, আমার জন্য লুচি ভাজছেন। চোখে মুখে কোনো দুঃখ নেই, তবে কেমন যেন একটা নিঃশেষ ভাব। চাচার সঙ্গে তার কথাবার্তা এখন আরও কম, মানে না থাকার মতোই। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে বই পড়ছি। হঠাৎ দেখলাম চাচি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন দূরের আকাশের দিকে, চোখে একরাশ শূন্যতা। আমি ভাবলাম জিজ্ঞেস করি, চাচি আপনি কিছু বলতে চান? কিন্তু বলা হলো না, কারণ তখনই চাচা ফিরে এলেন অফিস থেকে। দরজায় পা রাখতেই চাচির চোখের দিকটা আমি দেখলাম এক মুহূর্তে বদলে গেল। সেই শূন্যতা যেন এক গ্লাস ঠান্ডা জলের মতো জমে গেল মুখে। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল, চাচি চলে গেলেন আর চাচা দাঁড়িয়ে রইলেন। এক
দৃষ্টিতে চাচির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কি যেন একটা বোঝা গেল না, কিন্তু অনুভব করা গেল। সেদিন রাতে আমি ঠিক করলাম, আমি দেখব। আমি চুপচাপ উঠে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকলাম। দরজা পুরোপুরি লাগানো না, একটু ফাঁক ছিল। চাচা চাচির ঘর সোজা সামনে, আলো জ্বলে। আমি দেখছিলাম না, শুনছিলাম। আবার কান্না, কিন্তু এবার ভিন্ন রকমের, যেন একটু জোরে, একটু হাহাকার মেশানো। এবং এবার আমি শুনতে পেলাম চাচির গলা, তুমি কখনো আমার কথা ভাবো না একটাও? কথা বলো না একবারও, জিজ্ঞেস করো না আমি কেমন আছি। তুমি কিভাবে সবকিছু ভুলে যাও বলো তো? আমাকে কি একটুও ভালোবাসো না? আমি একদম জমে গেলাম। তারপর চাচার গলা শোনা গেল, খুব নিচু, খুব কঠিন কণ্ঠে। ফিরিয়ে দিতে পারি, তুমি বলো। তুমি যদি চাও, আজকেই আমি সব শেষ করে দিই। গু চাচির কান্না থেমে গেল। শুনশান। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু বুক ধক ধক করছে। আমি তখনও জানি না সব শেষ করে দিই এই কথাটার মানে কি, কিন্তু একটা কথা বুঝে গেছি, এই ঘরের দেয়ালে যা আছে তা শুধু কান্না না, তার চেয়েও অনেক বেশি। এই ঘরে একটা অতীত লুকিয়ে আছে। আমি ভাবছিলাম হয়তো কেউ হারিয়ে গেছে, কেউ চলে গেছে, কিংবা কেউ ভুলে গেছে। আর আমি এখন গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছি, শুধু এক প্রশ্ন মাথায়, চাচি কেন কাঁদেন? 1 সপ্তাহ পেরিয়ে গেল চাচি চলে যাওয়ার পর। আমার মনে হয়েছিল বাড়িতে একটা শূন্যতা, একটা অস্বস্তি বাসা বেঁধে গেছে। চাচা তো চুপ, আর আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল, সে নিয়ে ভাবতে ভাবতে একদিন মা বললেন, চাচি আর চাচা এই বাড়িতে একসাথে থাকবেন না। চাচি চলে যাবেন, সব কিছু মিটে যাবে। আমি কিছু বললাম না, কিছু বলতে পারলাম না। আমার চোখের সামনে অনেক প্রশ্ন, কিন্তু সব কিছুতেই মৃত বেইচু। একদিন সকালে মা এসে বললেন, চাচা আবার বিয়ে করবেন, দ্বিতীয়বার বাড়িতে নতুন বউ আসবে। কি? এটা শুনে আমি চমকে গেলাম। চাচা দ্বিতীয় বিয়ে করবেন? আমি বুঝতে পারছিলাম না। কেন? চাচা তো আগে থেকেই এত নিঃশব্দ। আরও একটি বইয়ের দরকার কি? যাই হোক, কিছুদিন পর একদিন বাড়িতে চাচা নতুন বউ নিয়ে আসলেন। এবার চাচি, নতুন চাচি। এই চাচিও প্রথমটাই সবার মতো হাসি মুখে আমাদের সঙ্গে পরিচিত হলেন। তার নাম সুমি। শখ সুযোগেও অন্যরা যেমন মিষ্টি হাসি দিয়ে মেলামেশা করেন, সুমিও সেভাবেই আচরণ করলেন। তবে প্রথম থেকেই তার চোখে কিছু একটা ছিল, একটা কিছু বলা না বলা ছিল, যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। চাচার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা অদ্ভুত চাপ যেন সবাই মাথায় চাপিয়ে চলছিল। বাড়ির সবাই শান্ত ছিল, তবে কিছুটা ভার ছিল মেজাজে। তারপর সেই রাতটা এলো। আমার রাতে ঘুম আসছিল না। জানালাটা খুলেছিল, একটু ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছিল। আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ আবার সেই পুরনো কান্নার শব্দ। এবার চাচি, নতুন চাচি সুমি। একটু থেমে আবার শুরু হলো। এটা কি আবার কাকতালীয়? কেন? কেন তিনি কাঁদছেন? আমি তাড়াতাড়ি উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। মাটির দেয়াল দিয়ে চুপি সারে দরজার ফাঁক দিয়ে শুনছিলাম। সুমির কান্নার শব্দ স্পষ্ট হয়ে উঠল। এটা তো আগের মতোই, চুপচাপ, চাপা গলায়, কিন্তু কিছু শব্দ শোনা যাচ্ছিল। আমি আর পারব না। আমি যদি একবারও সত্যটা জানতাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সত্যটা জানতাম? কি বলতে চাচ্ছেন তিনি? এই কান্নার পেছনে কি কারণ আছে? বাকি রাতটা আমার ঘুম এলো না। মনে হচ্ছিল যেন কোনো গাঁ রহস্য আমাদের ঘরটিকে ঘিরে রেখেছে। আমি সুমির কথা ভাবছিলাম, আর ভাবছিলাম আগের চাচিও ঠিক এমনই কান্না করতেন কিনা। পরদিন সকালে আমি কিছু সাহস করে চাচি সুমিকে ডাকলাম। চাচি, আপনি কি ঠিক আছেন? সুমি হঠাৎ তাকালেন, একটা অদ্ভুত হাসি দিলেন। হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তখনই আমি লক্ষ্য করলাম তার চোখের কোণে কিছু অবশিষ্ট ছিল, এক ধরনের তিক্ততা, কষ্ট এবং কিছু না বলা কথা। আপনি কিছু বলতে চান? এটা জানতে আমি ভেবেছিলাম। সুমি কিছু বলবে না, কিন্তু মৃদু হেসে বললেন, না রিমি, কিছু না, তুমি ভাবো না। খেয়ের পরেই তিনি চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা শেষ কথা নয়। সুমিও সেই কান্নার অন্ধকারে ঢেকে আছেন, যেটি এখনও পরিষ্কার হয়নি। তবে কি আছে? কেন এই কান্না? আরও বড় রহস্য অপেক্ষা করছে নাকি? এবার আমি জানি, এই কান্নার ইতিহাসের মধ্যে কিছু আছে। এটা অনেক গভীর,
অনেক পুরনো কিছু, আর আমি সেই ইতিহাস জানার জন্য আরও গভীরে যাব। আমি জানি এই বাড়ির দেয়ালে, এই মানুষগুলোর ভিতরে আরও কিছু লুকিয়ে আছে, যা শুধু কান্নার শব্দ দিয়ে বোঝা যায় না। আমি ভাবছিলাম সেই রাতে আমি কি শুনেছিলাম চাচি। সুমির কান্নার মধ্যে ছিল এক অদ্ভুত তিক্ততা, আর তার সঙ্গে একটা দুঃখের মিশ্রণ। তবে পরদিন সুমিন আগের মতোই সব কিছুতে হাসছিলেন, সবার সঙ্গে ঠিক যেমন আগের দিন আচরণ করছিলেন। কিন্তু আমি জানি কিছু একটা ঘটেছে, কিছু একটা ঠিক থাকছে না। তিনি এই বাড়ির পরিবেশে মানিয়ে নিতে পারছেন না। তবুও কোনো পরিবর্তন, কোনো কথা সরাসরি ছিল না। তবে সেই রাতের পর তার মধ্যে একটা আলাদা গুমুট ভাব ফুটে উঠেছিল। চাচা অফিসে চলে যাওয়ার পর সুমি আমাকে ডেকে বললেন, রিমি, একটু বসো। আমার মন একটু শঙ্কিত হয়ে গেল। কি বলবেন তিনি? আমি কাছে গিয়ে বললাম, হ্যাঁ চাচি, কিছু বলবেন? চাচি কিছুক্ষণ চুপ করে থেকে গা গলায় বললেন, আমি আর থাকতে পারব না। এখানে আমি চমকে গেলাম। কেন চাচি, কি হয়েছে? তবে সুমি কিছুটা কাঁপানো গলায় বললেন, আমি আর চাচাকে সহ্য করতে পারব না। এত কিছু সহন করেছি, কিন্তু আমার মানসিকতা ধীরে ধীরে ভেঙে পড়ছে। তার আচরণ, তার নির্লিপ্ততা, সবকিছু আমি চুপচাপ থাকতে পারি না। আমি যদি থাকতে থাকি তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব। কথাগুলো আমার মনের মধ্যে একরাশ প্রশ্ন তৈরি করল। কিন্তু চাচা তো আপনার স্বামী, আপনি কি তার সঙ্গে কথা বলেননি? কথা বলেছি, তবে সে কান্নার প্রতিটা মুহূর্ত শুধু বাড়িয়ে দেয়। আর তুমি জানো, রিমি, তিনি আমাকে একটুও ভালোবাসেন না। আর ওষুধ খেয়ে তখনই আমি জানলাম সুমি শুধু কান্না বা দুঃখের কথা বলছেন না, তার মধ্যে অনেক কিছু লুকানো ছিল। চাচার অবজ্ঞা, চুপচাপ থাকা, কোনো অনুভূতি না থাকা, এগুলো মনের মধ্যে চাপ হয়ে গেছে। সুমি নিজেকে হারিয়ে ফেলছেন। তাহলে আপনি কি করবেন? আমি মনে মনে চিন্তা করছিলাম, কিন্তু সুমি খুব শান্তভাবে বললেন, আমি চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন ফিরব না গিয়ে। তখনই আমার মনে হলো এটাই শেষ। চাচি চলে যাবেন, এটা যেন ঠিক এমন কোনো এক মুহূর্ত যেখানে কেউ আর কিছুই করতে পারে না। সুমি চোখে জল রেখে বললেন, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে ভালোবাসতে চাই। আমি আর ওর মধ্যে আটকে থাকতে পারব না। সুতরাং আমি চলে যাব। খুয়ের পর সুমি চলে গেলেন তার ঘরে। আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুই বুঝতে পারছিলাম না। মনটা ভীষণ ভারী হয়ে গিয়েছিল। একদিকে ছিল সেই চাচি, যিনি এতদিন আমাদের সাথে থেকেও কান্নায় গা ভাসি, আর অন্যদিকে সেই মানুষটা, যিনি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তার সুখের জন্য তিনি এই ঘর ছেড়ে যাবেন। আমি জানি না সুমি কিভাবে তার এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে একটা ব্যাপার পরিষ্কার, চাচা নিজের আচরণের জন্য এমন একটা সীমা অতিক্রম করেছেন যেখানে সুমি নিজেকে আর সঙ্গ দেওয়ার শক্তি পাননি। ওই রাতে সুমি ঘুমাতে যাননি। আমি জানি কষ্টটা তার ভেতর খুব গভীরে ঢুকেছে। তিনি নিজে থেকে নিজের একান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এটাই ছিল তার নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র উপায়। এবং আমি জানি এটা খুব বড় একটা সিদ্ধান্ত ছিল। একটি সিদ্ধান্ত যা চাচা বা আমাদের কেউ বুঝতে পারবে না। চাচি সুমি চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। সেই অস্বস্তি, সেই গুমোট, সবকিছু যেন সবার মাঝে ছিল। চাচা আগের মতোই কিছুটা চুপচাপ, তবে তার মধ্যে একটা অন্যরকম চাপ ছিল। সুমি চলে যাবার পর চাচা যেন খুঁজে পাচ্ছিলেন না নিজেকে। মা একদিন আমাকে বললেন, চাচা আবার মেয়ে খুঁজছে। আমি শুনে অবাক হলাম, কেন? চাচি তো আর নেই। ইমা বললেন, হ্যাঁ, আর কি, সে তো একদম শূন্য হয়ে গেছে। মানুষজন তাকে মেয়ে দিতে চায় না, কারণ সবাই তাকে ভয় পাচ্ছে। কি চাচার যে কি কষ্ট, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে তার আচরণ এবং সিদ্ধান্ত দেখে মনে হচ্ছিল চাচা এই শূন্যতাকে পূর্ণ করতে চান। কিন্তু সুমি চলে যাওয়ার পর চাচা কেবল একটা নতুন জীবন খুঁজে যাচ্ছিলেন, আর যাদের কাছে যায় তারা কেউ তার জন্য মেয়ে দিতে চাইছিল না। চাচা সেই সময় এক ধরনের মানসিক অস্থিরতায় ডুবে গিয়েছিলেন। বাড়িতে অনেকেই বলেছিল, চাচা তো কেবল বিয়ে করতে চান, কিন্তু একটা দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা নেই গো। আসলেই চাচার মধ্যে একটা গভীর শূন্যতা ছিল। তবে তিনি জানতেন না কিভাবে সেটা পূর্ণ করবেন, কিভাবে একটা সম্পর্ক তৈরি করবেন। সুমি চলে যাওয়ার পর তার অবস্থা এমন হয়ে উঠল যে তিনি জানতেন না জীবনটা কোথায় নিয়ে যাবে। তবে একদিন আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম।
হঠাৎ চাচা পাশ দিয়ে হাঁটছেন। আমি সেদিকে তাকিয়ে ভাবলাম চাচার সেই অভ্যন্তরীণ অস্থিরতা কিভাবে প্রকাশ পাচ্ছে। একটা দিন সন্ধ্যায় চাচা এসে মার কাছে বললেন, দিদিমা, আমি আবার বিয়ে করব। মা একটু বিরক্ত হয়ে বললেন, তুমি তো সুমিকে হারালেই শান্ত ছিলে, এখন আবার কেন? তোমার কি কিছু শেখা হয়নি? চাচা মাথা নিচু করে বললেন, তোমরা সবাই তো বলেছিলে বিয়ে ছাড়া কিছু হবে না, এখন তো মনে হয় একটা নতুন শুরু চাই। মা রেগে গিয়ে বললেন, তুমি যদি আবার এমন কিছু করো তাহলে আর কিছু ভালো কিছু হবে না। আমি বললাম, তুমি কি জানো চাচি সুমি কি কষ্ট পেয়েছিল? চাচা কিছু না বলে চলে গেলেন। তবে আমি জানি চাচা কি ভাবছেন। তিনি শূন্যতাকে পূর্ণ করতে চাইছেন, তবে সে কষ্ট তার কাছে অজ্ঞাত। একটা সময়ের পর চাচা পরিচিতদের কাছে নতুন মেয়ে খোঁজ শুরু করলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তাকে কোনো মেয়ের জন্য রাজি হচ্ছিল না। তারা বলছিলেন, তুমি তো আগেও সুমিকে ঠিকমতো খেয়াল রাখোনি, এই বয়সে তোমার আবার মেয়ে চাই কেন? এরপর চাচা দুঃখিত হয়ে বললেন, অথচ আমি তো শুধু একা থাকতে পারছি না, আমার জীবনটা এত নিঃসঙ্গ হয়ে গেছে, আবার যদি কেউ পাশে থাকে তাহলে হয়তো কিছুটা শান্তি পাব। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হচ্ছিল না। চাচা একসময় আরও হতাশ হয়ে পড়লেন। তার মানে কি তিনি এই সংসারে আর কিছু পাবেন না? সবাই তাকে অবজ্ঞা করতে থাকল। তবে চাচার এই মানসিক অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে উঠছিল। এটাই সেই সময় যখন চাচার সেই নিঃসঙ্গতা, যেটা তিনি প্রথমে বুঝতে পারেননি, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল। আর নতুন মেয়ের খোঁজে তার এই শূন্যতা পূর্ণ করার চেষ্টাও ক্রমশ ভুল পথে চলে যাচ্ছিল। তবে তখনই একদিন চাচা এসে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কাউকে বিয়ে করব না, আমি এখন এই একাকিত্বের সঙ্গেই বাঁচুক। ঘুঁটা শুনে আমি চমকে গেলাম। চাচা যে এতদিন কেবল নতুন জীবন খুঁজে চলেছিলেন, সে আবার এভাবে ভাবতে শুরু করেছেন, এটি চাচার ভেতরের এক ধরনের পরিবর্তন যেন। তিনি নিজের শূন্যতাকে মেনে নিতে শিখছেন। তবে আমার মনে হয় চাচা আসলে একটা গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছিলেন। প্রথমে তিনি চেয়েছিলেন আরেকটি সম্পর্ক তাকে নতুন করে জীবন দেবে, কিন্তু শীঘ্রই বুঝতে পারলেন তার জীবনে কোনো সম্পর্ক নতুন কিছু দিতে পারবে না, যতক্ষণ না তিনি নিজের অভ্যন্তরীণ কষ্টকে গ্রহণ করেন। এবং সে মুহূর্তে চাচা বুঝে গিয়েছিলেন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ভঙ্গুরতা থাকে, এবং যদি তা অন্যের ওপর চাপানো হয় তবে সেটা শুধুমাত্র আরও বড় ক্ষতির কারণ হবে। চাচার নতুন জীবন শুরু করার সিদ্ধান্তের পর বাড়ির পরিবেশ কিছুটা শান্ত ছিল। চাচা তার সিদ্ধান্তে স্থির ছিলেন, তিনি আর বিয়ে করবেন না। কিন্তু এই সিদ্ধান্তের পরও আমাদের মধ্যে কিছু অস্বস্তি ছিল। চাচা এখনও নিঃসঙ্গ, এখনও শূন্যতায় ডুবে আছেন, তবে কেউই তার সাহায্যে এগিয়ে আসছে না। সেই সময় মা এসে এক অদ্ভুত কথা বললেন। একদিন বিকেলে আমি ঘরের কোণে বসেছিলাম। মা এসে হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, রিমি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি অবাক হয়ে মাকে দেখলাম। কি সিদ্ধান্ত মা? চাচার সঙ্গে তোমার বিয়ে দেব ঘো। আমি যেন আমার স্থান থেকে উঠে না দাঁড়াতে পারলাম। মনের মধ্যে প্রশ্নের ঢেউ শুরু হয়ে গেল। কি বলছেন আপনি? মা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি মনে করি এই পারিবারিক পরিস্থিতির মধ্যে তুমিও চাচা একসাথে জীবন কাটাতে পারো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার মনে নানা প্রশ্ন এবং চিন্তা একসাথে ভিড় করল। এটা কেন মা? আপনি কি ভাবছেন মা? মা এক গভীর নিঃশ্বাস নিলেন। রিমি, তুমি তো জানো চাচার কি অবস্থা। সে একদিকে শূন্যতা নিয়ে বেঁচে আছে, আর অন্যদিকে আমাদের মধ্যে কেউ তাকে বুঝে ওঠার মতো অবস্থায় নেই। আমি যদি তোমাদের একে অপরকে সাহায্য করতে দেই তবে কিছুটা শান্তি আসতে পারে কি? এটা কিভাবে সম্ভব? আমার ভেতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। একদিকে চাচার শূন্যতা, অন্যদিকে আমি নিজে। আমি কিভাবে তাকে সাহায্য করতে পারব? কিভাবে নিজের জীবনটা এত তাড়াতাড়ি বদলে ফেলব? মা আরও কিছু বললেন, এটা অবশ্যই তোমার সম্মতিতে হবে। তবে আমি বিশ্বাস করি চাচা তোমাকে ভালোবাসবে। সে তোমাকে একমাত্র উপায় হিসেবে দেখতে পাবে। তার সাথে সম্পর্কটা যদি তুমি মেনে নাও তাহলে আমরা পারিবারিকভাবে একসাথে থাকব। কেউ তোমাদের বিরোধিতা করবে না কি? তবে আমি কিছু বলতে পারলাম না। মনের মধ্যে এত কিছু মিলেমিশে যাচ্ছিল। আমি কি সত্যিই এমন একটা সিদ্ধান্ত নিতে পারব? চাচার কাছে যাব কি? আমার চাচা, যাকে আমি চাচা হিসেবেই জানতাম, তাকে অন্যভাবে দেখব? মা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন, তারপর বললেন,
তোমার সিদ্ধান্তটাই আমি সম্মান করব রিমি, কিন্তু তুমি যদি চাও আমি সব কিছুর জন্য প্রস্তুতকে। এবং তার পরের মুহূর্তেই আমি জানলাম যে মা তার সর্বস্ব দিয়ে এই সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কিন্তু আমি কি সিদ্ধান্ত নেব? আমি কি চাচাকে নিজের জীবনসঙ্গী হিসেবে দেখতে পারব? এত অদ্ভুত পরিস্থিতি, এটা কিভাবে সম্ভব? এটা যেন এক গভীর মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছিল। চাচার প্রতি কোনো অনুভূতি ছিল না, কিন্তু সে তো পারিবারিক চাপের মধ্যে আটকে আছে। আমার জন্য সবকিছু জটিল হয়ে উঠছিল। আমি কিভাবে বুঝব কি করতে হবে? এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেছে। পরদিন চাচা চাচির সিদ্ধান্ত নিয়ে একবার আমাকে ডাকলেন। রিমি, তুমি কি সিদ্ধান্ত নেবে? আমি আর তো কিছু চাই না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তবে আমি জানি তুমি কি ভাবছ গো। আমি চুপচাপ ছিলাম, মাথা নিচু করে বললাম, চাচা, আমি এখনও কিছু বুঝতে পারছি না। মা অনেক কিছু বলছেন, কিন্তু আমি কিভাবে এরকম সিদ্ধান্ত নেব? চাচা আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি কিছুতেই চাপ অনুভব করো, তবে আমার শূন্যতা আর একাকিত্ব আমাকে পেয়ে বসেছে। আমি এবার ভেবেছিলাম এই গল্পটা কোন দিকে নিয়ে যাবে। আমি কিভাবে চাচাকে সাহায্য করব, যাকে আমি শুধুমাত্র চাচা হিসেবে জানি। এবং ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম আরও কিছু সময় চাচার সঙ্গে কথা বলবো। অন্তত একবার সোজাসুজি কথা বলে দেখি তার কাছে কোনো প্রশ্ন রয়েছে। সত্যি বলতে আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমার জীবনের এক ভীষণ কঠিন সময়ের মধ্যে আমি আছি। মা যখন সেই সিদ্ধান্ত নিলেন, আমি তখন কিছুই বললাম না। আমি চুপচাপ সবকিছু মেনে নিলাম। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু মা যখন বললেন, তুমি চাচাকে ভালোবাসবে আর তাকে সাহায্য করবে কি, তখন আমি বিশ্বাস করলাম যে মা ঠিকই বলছেন হয়তো। এই সময়টা আমাকে নিজেকে পরীক্ষায় ফেলতে হবে। হয়তো আমি কিছু ভালো বুঝতে পারব। একটা মাস পর চাচার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন পুরো বাড়ি এক অদ্ভুত চুপচাপ অবস্থায় ছিল। সবাই চাইছিল না, তারপরও আমাদের সবার মধ্যে একটা নতুন শুরুর অনুভূতি ছিল। তবে আমি জানি আমার এই সিদ্ধান্তের পর আমার এবং চাচার জীবন একদম পাল্টে যাবে। চাচা সেই দিনও কেমন অদ্ভুতভাবে গম্ভীর ছিলেন। তার মুখে কোনো উচ্ছ্বাস ছিল না, কিন্তু তারপরও তাকে দেখছিলাম সে আমাকে স্বাভাবিকভাবে সমর্থন করছে, ঠিক যেন কোনো অদৃশ্য বোঝাপড়া তৈরি হচ্ছিল আমাদের মধ্যে। চাচা এবং আমি এক নতুন জীবন শুরু করেছি। প্রথম দিকে অবশ্যই একাকিত্ব অনুভূত হচ্ছিল। আমি জানি আমরা দুজনেই একটা অদ্ভুত পরিস্থিতিতে আছি, কিন্তু সময় তো এমন, সবকিছুই মানিয়ে নিতে হয়। তবে সময়ের সাথে সাথে আমি জানলাম চাচা আসলে এক অসাধারণ মানুষ। শুরুতে আমি ভেবেছিলাম সে তো শুধু একজন পরিপক্ক ব্যক্তি যে আমাকে শুধু সহজ করছে, কিন্তু আসলে চাচা একদম আলাদা মানুষ। এত শান্ত, এত পরিপূর্ণ। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মাল আমার মধ্যে। যে কেউ যদি তাকে একটু মন দিয়ে দেখত, বুঝতে পারো তিনি কতটা ভালো একজন মানুষ। এটা যখন প্রথম উপলব্ধি করলাম, আমি মনে মনে আফসোস করলাম, কেন এতদিন আমি চাচাকে এভাবে দেখিনি, কেন এতদিন আমি তার সত্যিকারের চরিত্রকে অনুভব করতে পারিনি। আসলে চাচার জন্য চাচি সুমি চলে যাওয়ার পর কিছুটা অপ্রতিরোধ্য একাকিত্ব তৈরি হয়েছিল, যার কারণে চাচা অন্যদের কাছে শরণাপন্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু চাচা কখনো কাউকে বলত না তার মনের অবস্থা কি। সে নিজের কষ্টের কথা কাউকে বলত না। এখন চাচার পাশে এসে বসে আমি বুঝতে পারলাম তার ভালোবাসা নিঃস্বার্থ, তার শ্রদ্ধা অকৃত্রিম। সে কখনো নিজের কষ্টের কথা বলেনি, কখনো তার চোখে স্বার্থের কোনো ঝলক দেখিনি। সে শুধু নিজেকে বিলিয়ে দিত আর অপেক্ষা করত তার জীবনের ছোট্ট শান্তির জন্য, কিন্তু তাও আমরা তাকে বুঝতে পারিনি। সুমি চলে যাওয়ার পর সে তার দুঃখ কষ্ট নিজে মেনে নিতে শিখেছিল, একে একে সবকিছু মেনে নিতে শুরু করেছিল। সেই সব দিন যখন সে চুপচাপ বসে থাকত, তখনই সে আসলে এই বিশাল মানসিক লড়াই চালাচ্ছিল। চাচা আমাদের সবার প্রতি এতটা শ্রদ্ধাশীল, এতটা ভালো মানুষ যে তাকে দেখতে গিয়ে আমরা অনেকেই তাকে মূল্যায়ন করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন যখন আমি চাচার সঙ্গে সময় কাটাচ্ছি, যখন আমি তার অনুভূতিগুলো বুঝতে পারছি, তখন মনে হয় এতদিন চাচাকে বুঝে ওঠা হয়নি। কয়েকদিন পর এক রাতে আমি চাচাকে একান্তে বললাম, চাচা, আমি বুঝেছি আপনি আসলে খুব ভালো মানুষ। সুমি কেন আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন সেটা আমি এখন বুঝতে পারি চাচা।
কিছুটা চুপচাপ হয়ে এক পলক তাকালেন, তারপর বললেন, রিমি, তুমি যখন সত্যিকারের হৃদয় দিয়ে কিছু বুঝতে পারো তখন সবকিছু সহজ হয়ে যায়। আমি কখনো কাউকে দুঃখ দিতে চাইনি, কিন্তু জীবন তো এমন, কারো কাছে কিছু পাওয়ার চেয়ে নিজের কিছু দেয়া অনেক বড়। তারপর তিনি একটু থামলেন, আবার বললেন, তবে আমি কখনো কাউকে বাধ্য করিনি। সুমি এবং আমি অনেক ভালো সময় কাটিয়েছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে জীবন আমাদের পথ আলাদা করে দেয়। আর তাতে ভালোবাসার কোনো ভুল নেই, আমি জানি। সুমি আমাকে ছেড়ে গিয়ে নিজের জীবন খুঁজে পেয়েছে। কি চাচার কথা শুনে আমার ভেতর আরেকটা নতুন অনুভূতি জেগে উঠল। কিছুই আর অজানা থাকল না। চাচা যতটা ভালো মানুষ, তার থেকেও বড় কথা, সে নিজের জীবন নিজের শর্তে বাঁচতে শিখেছিল। সে কেবল শূন্যতা ও একাকিত্ব কাটিয়ে আবার জীবনে নতুন কিছু খুঁজে বের করতে চেয়েছিল। এখন আমি জানি চাচা আসলে কেবল ভালোবাসার জন্য কিছু চেয়েছিলেন, কিন্তু কেউ তার ভেতরকার কষ্ট বুঝতে পারেনি। তারপর থেকে চাচার সঙ্গে আমার সম্পর্ক আরও মধুর হয়ে উঠল। আমি জানি চাচা আর আমি একে অপরকে ভালোভাবে বুঝতে পারছি। আমাদের সম্পর্ক একটা নতুন দিক নিতে শুরু করেছে। এটা শুধু পারিবারিক সম্পর্ক ছিল না, এটি এখন হয়ে উঠেছে দুটি মানুষের একে অপরকে শ্রদ্ধা করার, একে অপরকে বোঝার সম্পর্ক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি বিধবা কাকি ও ভাইপোর সাথে। আমার নাম স্নিগ্ধা, বয়স ৩০ পেরিয়েছে কয়েক বছর আগেই। স্বামী সজলের হঠাৎ চলে যাওয়া আমার জীবনে গভীর এক শূন্যতা তৈরি করে। সন্তান নেই সংসারে, আমি একা। শ্বশুরবাড়ির মানুষরা ভালো, কিন্তু সবার নিজস্ব ব্যস্ততা আছে। দিনের বেশিরভাগ সময় একাই কাটে আমার। এই একাকিত্বের মাঝেই একদিন আমাদের বাড়িতে আসে সজলের ভাইপো রাহুল। মাস্টার্সের পড়াশোনার জন্য শহরে এসেছে। কাছাকাছি কোথাও থাকার জায়গা পাচ্ছিল না, তাই কয়েকদিন আমার এখানে থাকার কথা হয়। রাহুল ছোটবেলা থেকেই মিশুকে, কিন্তু এখন সে অনেকটা বড় হয়ে গেছে। উচ্চতা, গড়ন আর চোখের দৃষ্টিতে যেন এক অন্যরকম গভীরতা। প্রথম কয়েকদিন আমি তাকে আগের মতোই দেখেছি, এক আত্মীয়, এক ভাইপো হিসেবে। কিন্তু দিন গোড়াতে শুরু করলে ওর আচরণ, সাহায্য করার আগ্রহ আর প্রতিটি কথার মাঝে যে যত্ন, তাতে আমার ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে নড়ে উঠতে থাকে। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর হালকা হাওয়া বইছিল। আমি জানালার ধারে বসে বই পড়ছিলাম। হঠাৎ রাহুল এসে এক কাপ চা এগিয়ে দেয়। ওর চোখের দিকে তাকিয়ে আমি থমকে যাই। স্নিগ্ধ, গভীর দৃষ্টি, যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। আমি কিছু বলার আগেই রাহুল হালকা গলায় বলে, কাকি, আপনি খুব একা হয়ে গেছেন, তাই না? আমি চুপ করে থাকি। ওর সেই কথাটাই যেন আমার সব আবেগ একসাথে ঢেলে পড়ে। সেদিন রাতে ঘুম আসে না। শুধু ভাবি, এই অনুভূতির নাম কি? এটা কি ভুল, নাকি নিঃসঙ্গ এক নারীর মন দুর্বল হয়ে পড়েছে? কিন্তু পরদিন সকালে যখন রান্নাঘরে রাহুল এসে হালকা করে আমার চুল সরিয়ে বলে, কাকি, আপনার পাশে আমি আছি গো, তখন আমি শুধু একবার তাকিয়েছিলাম ওর চোখে। সেই চোখ দুটি বলেছিল সব কিছু। রাহুল এখন পুরোপুরি আমার সাথেই থাকে। আমার দিন যেন বদলে যেতে শুরু করেছে। আগের সেই নীরব দুপুরগুলো এখন রঙিন হয়ে ওঠে রাহুলের শব্দে, দৃষ্টিতে আর উপস্থিতিতে। সকালবেলাও চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আমি রান্না করতে করতেই ওর কণ্ঠ শুনি, আজকে আপনি কি পড়ছেন কাকি? অথবা, চুলে ওই ক্লিপটা খুব মানায় আপনার। গু, আমি চমকে যাই। এতদিন কেউ এভাবে লক্ষ্য করেনি। আমাকে কথাই নয়, রাহুলের প্রতিটা দৃষ্টিতে যেন একটা মুগ্ধ থাকে। কিন্তু ও কখনো সীমা লঙ্ঘন করে না। শুধু স্পর্শহীন এক আবেগ, এক আকর্ষণ, যা দিন দিন আমাকে আচ্ছন্ন করে ফেলছে। একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। আমি মোমবাতি খুঁজছি, এমন সময় রাহুল এসে পাশে দাঁড়ায়। ভয় পেয়েছেন? না, মানে হঠাৎ অন্ধকারে একটু অস্থির লাগে। রাহুল আমার হাতে আলতো করে একটা মোমবাতি ধরিয়ে দেয় আর নিজে লাইটার জ্বালায়। সেই আলোয় ওর মুখটা ঝাপসা দেখা যায়, কিন্তু চোখ স্পষ্ট। রাহুল বলল,
আপনার মতো এত সুন্দর শক্ত মনের নারী আর দেখিনি। কাকিকু, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আমাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর অদৃশ্য কিছু অনুভূতি বাতাসে ঘুরে বেড়ায়। সেই রাতে আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই শুধু ওর কাকি, নাকি নিঃসঙ্গ এক নারী যে অনুভব করছে এক অদ্ভুত নিষ্পাপ টান? সন্ধ্যার পর রাহুল প্রায় আমার পাশে বসে কোনোদিন গল্পের বই নিয়ে, কোনোদিন আমার ছোটবেলার স্মৃতির কথা জানতে চায়। ওর চোখে আমি যেন এক রহস্য, যে রহস্য সে খুঁজে পেতে চায় ধৈর্য নিয়ে। মুগ্ধ হয়ে একদিন বারান্দায় বসেছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় এসে পড়েছিল। আমার গালে রাহুল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি জানেন এই বাড়ির সবচেয়ে সুন্দর দৃশ্য কি? আমি অবাক হয়ে তাকালাম। ও বলল, আপনার মুখে চাঁদের আলো পড়া। কল্পনাও করতে পারেন না কত শান্তি লাগে। আমি একটু হেসে বলি, তুই খুব নাটকে হয়ে যাচ্ছিস। আজকাল রাহুল হেসে বলে, কথাগুলো যদি সত্যি হয় তাহলে সেটা নাটক নয় কাকি। অনুভব সেদিন আমার মনে প্রথম একটা দ্বিধা তৈরি হয়। আমি কি নিজের শূন্যতা ভুলে ওর দিকে ঝুঁকে পড়ছি, নাকি রাহুল সত্যি আমাকে সম্মানের চোখে দেখে, এক অভিভাবক, এক আত্মার সঙ্গী হিসাবে? আমি চেষ্টা করি নিজেকে সংযত রাখতে, কিন্তু দিন যায়, রাত যায়, আর আমরা ধীরে ধীরে একে অন্যের খুব কাছাকাছি চলে আসি, কিন্তু কোনো স্পর্শ নেই, কোনো সীমা লঙ্ঘন নেই, কেবল একটি নীরব আবেগের বন্ধন, যা প্রতিটি চোখের দৃষ্টিতে, প্রতিটি চুপচাপ হাসির ভেতর লুকিয়ে থাকে। একদিন দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে এলো। বাড়িতে কেউ নেই, শুধু আমি আর রাহুল। বিদ্যুৎ চলে গিয়েছে, বাইরে মেঘের গর্জন, ভিতরে আমার বুকের ভিতরেও যেন ঝড় বইছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টির দিকে চেয়েছিলাম। হঠাৎ পেছন থেকে রাহুল বলল, তুমি খুব একা হয়ে গেছ, তাই না? আমি কোনো উত্তর দিতে পারিনি। ওর কথার ভেতর যেন এক অদৃশ্য কোমলতা ছিল। একটা সময় ছিল যখন এই প্রশ্ন কেউ করত না, কেউ বুঝত না। রাহুল ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ায়, খুব কাছ থেকে বলে, তোমার চোখের ভেতর যে শূন্যতা, সেটাকে আমি কষ্ট দিতে চাই না, পূরণ করতে চাই। ওই আমার গলা শুকিয়ে আসে। আমি কিছু বলার আগেই ও বলে ওঠে, আমি জানি আমাদের সম্পর্কে সবাই বুঝবে না, কিন্তু আমি কিছুকে ভুল পথে নিতে চাই না কাকি। শুধু চাই তুমি যেন নিজের জীবনের রঙগুলো আবার দেখতে পাও। আমি যদি সেই রঙের অংশ হতে পারি, সেটাই আমার পাওয়া গো। ওর এই পরিণত কথাগুলো শুনে আমার ভেতরে এক নতুন অনুভব জেগে ওঠে। রাহুল আমাকে বোঝে, সম্মান করে। আমার একাকিত্বে সে বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছে। সেদিন আমি ওর চোখে তাকিয়ে বলি, তুই আমার খুব আপন, এভাবে পাশে থাকিস, আর কিছু চাই না। রাহুল হাসে, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। এক নীরব ভালোবাসা জন্ম নেয়, যেটা শরীরের নয়, আত্মার নীরবতা। যখন সঙ্গী হয়, সেই দিনটার পর আমার আর রাহুলের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধ তৈরি হল। কথা হয় খুব কম, কিন্তু চোখের ভাষা সেটা যেন অনেক কিছু বলে। বিকেলে যখন আমি চা বানিয়ে বারান্দায় বসে থাকি, ও আমার পাশে এসে বসে, এক কাপ চা নিয়ে। অনেক সময় কোনো কথা না বলেই শুধু বসে থাকে আমার পাশে। একদিনও হঠাৎ বলল, তোমার মতো কাউকে আমি জীবনে আগে পাইনি, তুমি অনেক শান্ত, অনেক আপন। আমি হেসে বললাম, আমাকে নিয়ে এত ভাবিস না রাহুল, আমি অনেক কঠিন জীবন দেখেছি, এখন শুধু শান্তি চাই। কি রাহুল একটু থেমে বলল, তাই তো, চাই সেই শান্তির ভাগিদার হতে। আমি তোমার জীবনে কারো জায়গা নিতে আসিনি, শুধু চেয়েছি তোমার পাশে একজন হয়ে থাকতে। খুয়োর এই কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। এই যুগে যেখানে সবাই দ্রুত ভালোবাসে, দ্রুত হারিয়ে যায়, রাহুলের এই ধীর গভীর ভালোবাসা শুধু অনুভবেই রয়ে যায়। সে রাতে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। দূর থেকে রাহুল নিচে বসেছিল ছাদের ধাপে। চোখাচোখি হল, কোনো কথা নয়, কোনো ছোঁয়া নয়, তবুও যেন সেই চাহনি অনেক কিছু বলে গেল। সন্ধ্যার আলোটা দিন দিন যেন আরও মলিন হয়ে আসছিল। কিন্তু আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল। না, সেটাকে কেউ দেখে বুঝতে পারত না, কিন্তু আমরাই বুঝতাম। কখন যেন ওর উপস্থিতি, ওর নিঃশ্বাস, ওর চুপচাপ পাশে বসে থাকা আমার দিনের শান্তি হয়ে উঠেছে। রাহুল এখন আর শুধু মাঝে মাঝে আসত না, প্রতিদিনই দুপুরের পর আসত, হয়তো কিছু ছুতো নিয়ে।
কাকি, তোমার হাতের দুধ চা না খেলে মনটাই খারাপ থাকে। বা কখনো আজ একটু তোমার সাথে ছাদে বসব, অনেক কথা জমে গেছে। খুচকি হাসি থাকত, কিন্তু ভেতরে ভেতরে যে অজানা অনুভব, সেটা আমি নিজেও আর লুকাতে পারতাম না। একদিন ছাদে বসে হঠাৎ রাহুল বল, তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে উঠেছ। তোমার পাশে এলে মনে হয় সময় থেমে যায়। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর চোখে। সেই চাহানিতে কোনো আগ্রাসী দাবি ছিল না, ছিল শুধু অগাধ শ্রদ্ধা আর একটা গভীর ভালোবাসা। হঠাৎ হাওয়া বইল, আমার ওড়নাটা ওর গায়ে এসে পড়ল। রাহুল ধীরে সেটি সরিয়ে দিয়ে শুধু বলল, তোমার স্পর্শে আমার আত্মা শান্ত হয়ে যায়। আমার দৃষ্টির আড়ালে একটা অস্ত্র জমেছিল, কারণ আমি জানতাম এই সম্পর্কটাকে কোনো নাম দেওয়া যাবে না। তবুও এটাও জানতাম, এই অনুভবটাই ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। যা বলা হয় না, তারই তো সবচেয়ে বেশি মানে হয়। সেদিন ছিল এক নির্জন দুপুর। আমি রান্নাঘরে বসে ভাত ঘড়ছিলাম, আর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলাম রাহুলকে। ছাদে দাঁড়িয়ে ও এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। কে জানে কি ভাবছিল। আমার মনে হচ্ছিল আমরা কেউই কিছু বলিনি এখনো, কিন্তু দিনের প্রতিটা নিঃশ্বাসে আমরা একে অপরকে অনুভব করছি নামহীন এক সম্পর্কে। হঠাৎ রাহুল নিচে নেমে এলো, চোখে এক অদ্ভুত স্থিরতা। সে বলল, তুমি যদি চাও আমি দূরে সরে যাব, কিন্তু যদি বলো তোমার পাশে থাকি, তাহলে সারা জীবন শুধু ছায়া হয়ে পাশে থাকব, কোনো দাবি ছাড়াই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এতটা গভীর অনুভবের কথা আমি কখনো শুনিনি। আমি ওর হাত ছুঁয়ে বললাম, তুমি ছিলে, আছো, থাকবেই, কিন্তু আমাদের এই অনুভবটাকে সম্মান দিয়ে এগোতে হবে, কোনো নুকনো পথে নয়। নিজেরা জানি আমরা কি, তাই অন্যদের বোঝানোর দায় নেই। কি রাহুল শুধু হাসল, একটা শান্ত তৃপ্তির হাসি। সেদিনের পর আমাদের সম্পর্কটা বদলালো না, শুধু আরও পরিণত হয়ে উঠল। কেউ জানো না আমাদের মনের কথা, কিন্তু আমাদের মাঝে প্রতিটি মুহূর্তের নীরবতা হয়ে থাকল একটা গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। দিন গড়িয়ে যায়, আমাদের জীবনের হিসেবগুলো একসময় স্থির হয়ে যায় কিছু চুপচাপ সিদ্ধান্তে। রাহুল নিজের জীবনে অনেক কিছু গুছিয়ে নেয়, আমি কাকি হয়ে থেকেও ওর জীবনে একটা নীরব আশ্রয় হয়ে থাকি। না কোনো সমাজের স্বীকৃতি, না কোনো সম্পর্কের ঘোষণা। তবুও ওর প্রতিটা বিজয়ের দিনে, পরাজয়ের রাতে আমিই ছিলাম ওর পাশে। আমরা দুজনেই জানতাম এই ভালোবাসার নাম নেই, অথচ এর ওজন অনেক। অনেক বছর পর এক সন্ধ্যায় রাহুল আমার পাশে বসে বলল, তুমি যদি না থাকতে আমি কখনো এতদূর আসতে পারতাম না। তুমি হয়তো শুধু আমার কাকি, কিন্তু আমার কাছে তুমি ছিলে সাহস, বন্ধুত্ব, ভালোবাসা, সব কিছু। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি কিছু বলিনি, শুধু ওর কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইলাম। সেদিন থেকে বুঝে গেছিলাম, ভালোবাসার সবসময় পেতে হয় না, ভালোবাসা অনেক সময় শুধু থেকে যাওয়ার নাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।